আমাদের কি প্রকৃতির উপরে বেশি বিশ্বাস করা উচিত নাকি মানুষের উপরে বেশি বিশ্বাস করা উচিত? কারণ প্রকৃতি এবং মানুষ দুটোই আমাদের জীবনে অনেক খারাপ প্রভাব ফেলে, আবার অনেক ভালো প্রভাব ফেলে। যেমন ফর এক্সাম্পল ম্যালেরিয়া একটি প্রকৃতির থেকে উৎপন্ন হওয়া এক ধরনের রোগ, কিন্তু ম্যালেরিয়া ভ্যাকসিন সেটা মানুষের সৃষ্টি। অন্যদিকে পারমাণবিক বোমা সেটা প্রকৃতির তৈরি নয়, বরঞ্চ মানুষের তৈরি। তাহলে একদিকে মানুষ যা কিছু করছে তার মধ্যে ভালো এবং খারাপ দুটোই আছে, তার ফলে আমাদেরকে অনেক কষ্ট পেতে হয়, আমরা নিজেরা কখনো কখনো সেলফ ডিস্ট্রাকটিভ হয়ে উঠি। অন্যদিকে প্রকৃতি যা কিছু করে তার মধ্যে অনেক ভালো এবং অনেক খারাপ কিছু আছে, এবং তার ফলে আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়, আমাদেরকে অনেক কষ্ট পেতে হয়। তাহলে প্রকৃতির উপরে আমাদেরকে বেশি নির্ভরশীল হওয়া উচিত, তার উপরে বেশি বিশ্বাস রাখা উচিত যে প্রকৃতি সব কিছু টেক কেয়ার করবে এবং একসময় সব কিছু ঠিক হয়ে যাবে, মানে দেয়ার ইজ মাদার নেচার টু হেল্প আস অলওয়েজ, নাকি আমাদের মানুষের উপর বিশ্বাস রাখা উচিত যা কিছু হিউম্যান ইনভেনশন, হিউম্যান ইন্ট্রোস্পেকশন, হিউম্যান নলেজ, যে আমরা কোনো কিছু করব, আমাদের দ্বারা কোনো কিছু সমস্যার সমাধান হবে। আজকের ভিডিওতে আমরা এই প্রকৃতি এবং মানুষ, এই দুইয়ের দ্বন্দ্ব, এই দুইয়ের মধ্যেকার যে পার্থক্য সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। পয়েন্ট নাম্বার 1 হলো হোয়াট ইজ নেচার। প্রকৃতি বা নেচার, এর প্রকৃত অর্থটা কি? নেচার মানে আমরা যা কিছু দেখছি, গাছপালা, পাহাড়, পর্বত, নদী, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, শুধু এই সব কিছুই নেচার তাই নয়। নেচার একটা ধারণা, একটা কনসেপ্ট। এমনটা নয় যে নেচার শুধুমাত্র একটা ধারণা, শুধুমাত্র একটা কনসেপ্ট যেটা আমরা কালচারাল লেভেলে তৈরি করেছি, আমরা ভেবে নিয়েছি। আজকের দিনে যা কিছু আমরা নেচার সম্পর্কে জানি বা যেটাকে নেচার বলতে যা কিছু বুঝি, আজ থেকে 500 বছর আগে নেচার মানে পুরো আলাদা ছিল, আজ থেকে 1000 বছর আগে তার মানেটা পুরো আলাদা ছিল। তো কালচার নেচারকে একটা লেভেল পর্যন্ত ডিফাইন করে বা একটা লেভেল পর্যন্ত তৈরি করে বা ধরে রাখে। এমনটা নয় যে সব কিছুই কালচার থেকে আসছে। হ্যাঁ, নেচারের মধ্যে কিছু ডেফিনিটিভ ফর্ম আছে, কিছু সুনির্দিষ্ট জিনিস আছে, কিছু নিয়ম আছে, কিন্তু তার মধ্যে কোনো একটা অংশ যেটা কালচার থেকে উঠে আসে, এবং সেই নেচার একটা কনসেপ্ট হিসেবে সেটা কনস্ট্যান্টলি ইভলভ করছে। যেমন আমাদের সভ্যতাটা ইভলভ করছে, তেমনই সেই নেচারের যে ধারণা, সেই ধারণাটা ধীরে ধীরে ইভলভ করছে। এবার এই যে নেচার, সেটা অ্যাকচুয়ালি কী? কোনো কিছুই আনন্যাচারাল বলে হয় না। অনেক সময় আমরা বিভিন্ন সময় কথার মধ্যে বলে থাকি যে এটা আনন্যাচারাল বা এটা অ্যাবনর্ম্যালিটি, বাট এমনটা কোনো কিছুই নয়। অল ইজ নেচার, সব কিছুই নেচার, যা কিছু হতে পারে তাই হচ্ছে নেচার। ফর এক্সাম্পল হোমোসেক্সুয়ালিটি বা বাইসেক্সুয়ালিটি, আমরা অনেকে সমাজে বলে থাকি এগুলো কি আনন্যাচারাল বিষয়, কিন্তু আনন্যাচারাল হলে সেটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করতো না। যা কিছু হতে পারে, যা কিছু সম্ভব, সেটাই হচ্ছে নেচার। আনন্যাচারাল বলে কোনো কিছু এক্সিস্ট করে না। নেচার বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি কতগুলো সেট অফ রেগুলার প্যাটার্নস। প্যাটার্ন মানে কি? যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এটা কি একটা প্যাটার্ন, ঋতু। ঠিক তেমন 365 দিন পর পর পৃথিবী ঘুরতে ঘুরতে আবার একই জায়গায় ফিরে আসে, বা সমাজে সবসময় বা আমাদের প্রকৃতির মধ্যে সবসময় নারী এবং পুরুষের জন্ম হয়। এগুলো কি ন্যাচারাল? অর্থাৎ অনেক প্যাটার্নস আছে, সেই প্যাটার্নসগুলোর মধ্যে একটা সেট অফ প্যাটার্নস, যে প্যাটার্নগুলো অনেক বেশি কি রেগুলার, যেগুলো বারবার উঠে আসে, যেগুলো বেশি ফ্রিকুয়েন্ট। কিন্তু এছাড়াও আরও অন্যান্য অনেক প্যাটার্ন আছে যে প্যাটার্নগুলো অনেক কম ফ্রিকুয়েন্ট। তার মানে এই না সেগুলো আনন্যাচারাল, জাস্ট এই যে রেগুলার যে সেট অফ প্যাটার্ন, সেটাকে আমরা কি ন্যাচারাল বলে মনে করে নিই, এবং তার বাইরের যে সেট অফ প্যাটার্ন সেগুলোকে আমরা আনন্যাচারাল বলি। কিন্তু কোনো একটা সময়, কোনো একটা কারণে একটা ডিসরাপশান হতে পারে, কোনো একটা কিছু উলট পালট হয়ে যেতে পারে, এবং যার ফলে যেটা অনেক রেগুলার সেট অফ প্যাটার্ন ছিল, সেখান থেকে সেই সেট অফ প্যাটার্নটা চেঞ্জ হয়ে অন্য একটা নতুন রেগুলার সেট অফ প্যাটার্ন তৈরি হতে পারে। তখন আমরা সেটাকে আবার নেচার বলতে শুরু করব। যেমন অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী একটা আগুনের গোলা বা একটা পিণ্ড ছিল। তখন পৃথিবীর যে ন্যাচারাল যে টেম্পারেচারটা ছিল, যেটা ন্যাচারাল ছিল, যেটা স্বাভাবিক ছিল, সেটা একটা আলাদা ছিল। তারপর একটা সময় এলো যখন পৃথিবী অত্যন্ত ঠান্ডা হয়ে গেল, মানে একদম পুরো হিম শীতল হয়ে গেল। তখন সেখানে কি সেট অফ প্যাটার্নটা পাল্টে গেল, নতুন একটা রেগুলারিটি তৈরি হলো, নতুন একটা ফ্রিকোয়েন্সি তৈরি হলো, যেটা হচ্ছে নর্মাল, যেটা সাধারণ, যেটা স্বাভাবিক। তারপর সেখান থেকে পাল্টে এখন যে অবস্থাটা আছে সেটা হচ্ছে আরেকটা অন্য রকমের। এখানে একটা রেগুলার সেট অফ প্যাটার্নস এক্সিস্ট করে, কিন্তু যার ফলে মানে এখন যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ইকোলজিক্যাল যে প্রবলেমগুলো হচ্ছে, এর ফলে হতে পারে যে কোনো কিছু অনেক প্রবলেম হলো, যার ফলে হতে পারে মানুষের সভ্যতা বা আমাদের সমাজ বা আমাদের যে শহর বা যে নগর সভ্যতা, তার মধ্যে অনেক কিছু নতুন জিনিস উলটপালট হতে শুরু করতে পারলো এবং নতুন ধরনের রোগ সৃষ্টি হলো। কিন্তু তার ফলে অ্যাকচুয়াল যে ইকোলজি বা নেচার, তার মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হচ্ছে না। সেটা জাস্ট একটা সেট অফ প্যাটার্নস থেকে পাল্টে অন্য সেট অফ প্যাটার্নে চলে যাচ্ছে, কিন্তু সেটা আনন্যাচারাল কিছু এমনটা নয়। আনন্যাচারাল মানে যেটা নেচারে হতেই পারে না, কিন্তু আনন্যাচারাল বলে যেটা হতে পারে না সেটা কী করে হতে পারে? অর্থাৎ যা কিছু হতে পারে সেটাই হচ্ছে ন্যাচারাল। নতুন যে সেট অফ প্যাটার্নস তৈরি হচ্ছে, সেটা তাহলে আমরা কি নেচার হিসেবে ভাববো? তাহলে নেচার বলতে আমরা যা কিছু ভাবি সেটা সবসময় সঠিক এমনটা নয়। পয়েন্ট নাম্বার 2 আমাদের কি? বাইনারি ডিভিশন।
অর্থাৎ আমরা যখন এটা ভাবি যে আমাদের বেশি বিশ্বাস কি নেচারের উপরে করা উচিত, যে নেচার উইল টেক কেয়ার অফ এভরিথিং, বা ফলো ইউর লাইফ, ফলো ইউর হার্ট, ফলো ইউর সোল। অন্যদিকে একদিকে হচ্ছে মানুষ না, নিজে থেকে সব কিছু ডিসিশন নাও, নিজে কগনিশন করো, নিজে কোনো কিছু ইনভেন্ট করো, বা নিজে র্যাশনালি সব কিছু ভাবো, এরকম। অর্থাৎ আমাদের হিউম্যানের উপর বেশি বিশ্বাস করা উচিত না মানুষের উপরে। এটাকে একটা বাইনারি ডিভিশন, অর্থাৎ দুটো ভাগে আমরা ভাগ করে নিয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে এরকম কোনো বাইনারি ডিভিশন নেই। অর্থাৎ মানুষ নেচারের থেকে আলাদা নয় বা নেচারের বাইরে এক্সিস্ট করে এমনটা নয়, বরঞ্চ নেচারের একটা এক্সটেনশন। অর্থাৎ যা কিছু ন্যাচারাল, সেই ন্যাচারাল জিনিসটার একটা এক্সটেনশন, তার একটা বর্ধিত অংশ। আমরা হিউম্যান মাইন্ডকে ভাবতে পারি ইট ইজ এন ডিসঅ্যাসোসিয়েশন অফ দ্য হোল মাইন্ড। অর্থাৎ একটা টোটাল একটা সামগ্রিক মন আছে, সেই মনের কতগুলো ফ্র্যাগমেন্ট আকারে, খণ্ড খণ্ড আকারে ভেঙে গেছে, গিয়ে তার থেকে ডিসঅ্যাসোসিয়েট হয়ে গেছে, তার থেকে আলাদা হয়ে ছিটকে বেরিয়ে এসছে। সেগুলোকে আমরা এক একটা খণ্ড হিউম্যান মাইন্ড হিসেবে ভাবতে পারি, যেটা পুনরায় সেই নেচারের উপরে রিফ্লেক্ট করছে এবং নেচার কি সেটাকে বোঝার চেষ্টা করছে, সেটাকে জানার চেষ্টা করছে। অর্থাৎ মানুষ সেটা নেচারের থেকে আলাদা নয়। এই যে বাইনারি ডিভিশন সেটা কখনোই সঠিক নয়, বরঞ্চ টোটাল জিনিসটার একটা পার্ট হচ্ছে হিউম্যান বিং। যদি কখনো আমাদেরকে এরকম বলা হয়, যেমন পলিটিক্যাল সায়েন্সে বা হিস্টোরিক্যাল লেভেলে এমন অনেক সিচুয়েশান এসছে যেখানে পলিটিশিয়ানরা আমাদেরকে এরকম বলেছে যে 10,000 মানুষকে বাঁচানোর জন্য আমাদেরকে 5,000 মানুষকে মেরে ফেলতে হচ্ছে। এই যে অপশান দুটো ভাগে ডিভাইডেড করে, যে ফ্রেমিং করা রিয়েলিটিকে, যা কিছু রিয়েলিটির মধ্যে হচ্ছে, যে ক্যাওয়াসটা, যে কনফিউশনটা, এটাকে একটা ওয়েতে ফ্রেমিং করা বা একটা ওয়েতে কনসেপচুয়ালাইজ করা, এবং সেই ফ্রেমিংয়ের মধ্যে একটা বাইনারি ডিভিশন তৈরি করা, যে 10,000 মানুষকে বাঁচানোর জন্য 1,000 মানুষকে খুন করতে হচ্ছে বা মেরে ফেলতে হচ্ছে। কিন্তু সবসময় একটা থার্ড অপশান এক্সিস্ট করে। কখনোই আমাদের বিলিভ করা উচিত নয় যে অ্যাকচুয়ালি সব কিছু এরকম বাইনারি ভাবে ডিভাইডেড, বরঞ্চ সবসময় একটা থার্ড অপশান এক্সিস্ট করে। যেমন ম্যাট্রিক্স বলে একটা মুভি আছে, সিনেমা আছে, যেখানে দুটো পিল দেওয়া হয়, যে হিরো তাকে একজন দুটো মেডিসিন দেয়, তার মধ্যে একটা মেডিসিন নিলে সে হচ্ছে সব কিছু ভুলে যাবে, তার কোনো কিছু মনে থাকবে না, আর অন্য একটা মেডিসিন নিলে সে হচ্ছে ম্যাট্রিক্সের বাইরে একটা অন্য জগতে গিয়ে সে নিজেকে আবিষ্কার করতে পারবে। তো দুটো মেডিসিন ছাড়া, দুটো পিল ছাড়া একটা থার্ড পিল আমাদের দরকার, যেখানে কি আমরা এই দুটো পিলকেই মানে রিফিউজ করে দিয়ে আমরা নতুন একটা থার্ড অপশনকে ক্রিয়েট করতে পারি। তাহলে এই যে বাইনারি ডিভিশন, নেচারে বেশি বিশ্বাস করা উচিত নাকি হচ্ছে হিউম্যান বিংসের উপরে বেশি বিশ্বাস করা উচিত, বাইনারি ডিভিশনটা একটা প্রাইমারি লেভেলে একটা সর্ট অফ মিস্টেক। আমাদের পয়েন্ট নাম্বার 3 হচ্ছে নেচার ডাজ নট কেয়ার অ্যাবাউট আস। অর্থাৎ আমরা সবসময় মনে করি কি নেচার আমাদের টেক কেয়ার করবে বা নেচার কোনোভাবে আমাদেরকে হেল্প করবে, মানে মাদার নেচার উইল টেক কেয়ার অফ। কিন্তু এরকম কোনোটা কখনোই হবে না, কারণ অ্যাকচুয়ালি প্রিভিয়াসলি উই আর দ্য কনসিকুয়েন্স অফ লটস অফ ন্যাচারাল ক্যালামিটিস অ্যান্ড ক্যাটাস্ট্রফি। অর্থাৎ এর আগে পৃথিবীর ইতিহাসে অনেক অনেক বিপর্যয় ঘটেছে, অনেক হ্যারিকেন, টর্নেডো, অনেক ভলক্যানোস বা অনেক রকমের ডিসরাপশন হয়েছে। সেই ডিসরাপশনগুলো হওয়ার ফলে তার কনসিকুয়েন্সে, তার প্রভাবে আমরা সৃষ্টি হয়েছে। যদি সেই ডিসরাপশনগুলো, সেই প্রবলেমসগুলো, সেই ক্যাটাস্ট্রফিসগুলো না হতো, তাহলে হয়তো হিউম্যান বিং সৃষ্টি হতে পারতো না। ঠিক একই রকমভাবেও যদি নেচার চায়, তাহলে আমাদেরকেও সেই ক্যাটাস্ট্রফের মধ্যে ফেলে দিতে পারে, সেই রকম একটা ন্যাচারাল ক্যালামিটিসের মধ্যে। কারণ এর পরবর্তী যে স্পিসিস আসবে, সেই যে মানে অর্গ্যানিক একটা নতুন একটা যে সেন্টিয়েন্ট বিং তৈরি হবে এরপরে, হিউম্যানের পরে, তাদের জন্য মানুষকে নেচার নিমেষের মধ্যে মিলিয়ে দিতে পারে, নিজে হিউম্যান বিংকে পুরো নিমেষের মধ্যে ইরেজ করে দিতে পারে। তার কোনো গ্যারান্টি নেই যে হিউম্যান বিংকে টেক কেয়ার করবে নেচার। শুধু তাই নয়, নেচারের মধ্যে যখন কোনো রকম মানে সুনামি হয়, কোনো রকম ভূমিকম্প হয়, কোনো রকম অগ্নুৎপাত হয়, লাভাক্ষরণ হয়, এরকম কোনো ঘটনা ঘটে, তার মাধ্যমে নেচার আমাদের মোটেই টেক কেয়ার করে না। নেচার তার নিজস্ব লস এবং রুলস এবং রেগুলেশন অনুযায়ী চলতে থাকে। এবং এর আগে যদি আমরা প্রিভিয়াস টাইম দেখি, যদি হিস্ট্রি দেখি, তাহলে হিউম্যান বিংয়ের মতো আরও অনেক সেন্টিয়েন্ট বিং ছিল, যেমন ডাইনোসরস, এবং আরও অনেক অনেক প্রাণী ছিল যারা অ্যাকচুয়ালি বিলুপ্ত হয়ে গেছে, যারা অ্যাকচুয়ালি পৃথিবীর ইতিহাস থেকে পুরোপুরি এক্সটিংক্ট হয়ে গেছে। তো এমন কোনো গ্যারান্টি নেই যে হিউম্যান বিংদেরকে নেচার টেক কেয়ার করবে, তাদেরকে খেয়াল রাখবে। হতে পারে হিউম্যান বিংস আগামী মানে 1000 বছর পর বা কয়েকশো বছরের মধ্যে হতে পারে এই হিউম্যান বিংস পুরো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। তো নেচার আমাদেরকে টেক কেয়ার করবে, এই ভ্রমের মধ্যে যেন আমরা কখনো না থাকি। ফর এক্সাম্পল, পুরো কসমোসের মধ্যে আর্থ একটা ছোট্ট প্ল্যানেট, যদি আর্থ ভ্যানিশ হয়ে যায়, যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলেও কিছু যায় আসে না, ফিজিক্স উইল গো অন। সমস্ত রুলস রেগুলেশন, সমস্ত প্ল্যানেট, স্টার, গ্যালাক্সি যা কিছু যেমন চলছে সব কিছু চলতে থাকবে। শুধু তাই নয়, যদি সারফেস লেভেলে অনেক শুধুমাত্র আর্থের উপরে হিউম্যান বিংস বিলুপ্ত হয়ে যায়, তাহলে বাকি যে স্পিসিসগুলো আছে বা বাকি যে মানে মেটেরিয়াল ফেনোমেননগুলো আছে, রিভার, মাউন্টেন, এই সব কিছু অটোমেটিক সেই তার মতো ছন্দে চলতে থাকবে, তাতে কিছু যায় আসে না। নেচার উইল কন্টিনিউ ইটসেলফ। বাট সেটা যে আমাদের জন্য টেক কেয়ার করে, কোনো স্পেশাল অথরিটি আমাদেরকে দিয়ে রেখেছে, এমন কোনো রকম গ্যারান্টি বা এমন কোনো রকমের ইন্ডিকেশন আমরা নেচারের থেকে পাই না। তো এরকম ধরনের ফেথ বা বিলিভ যে নেচারের মধ্যে এক ধরনের একটা পার্শিয়ালিটি আছে, যে নেচার সবসময় হিউম্যান বিংদেরকে স্পেশাল একটা টেক কেয়ার করবে বা হিউম্যান বিংদেরকে একটা স্পেশাল পজিশন দিয়ে রেখেছে, এই যে ধারণাটা, সেটা অত্যন্ত বেশি ভুল ধারণা।
নেচার যে কোনো মুহূর্তে আমাদেরকে ডিস্ট্রয় করে দিতে পারে। সো উই হ্যাভ টু মেক আওয়ার ওন ডিসিশন টু সেভ প্ল্যানেট আর্থ অ্যান্ড সেভ আওয়ারসেলভস। পয়েন্ট নাম্বার 4 হলো হোয়াট ইজ গুড। আমরা যখনই ভাবি কোনো কিছু জিনিস কোনটা ভালো বা কোনটা খারাপ, সেটা সবসময় আমরা আমাদের রেসপেক্টেই ভাবি। ফর এক্সাম্পল, ইকোলজিক্যাল কোল্যাপস বা গ্লোবাল ওয়ার্মিং বা ইকোলজিক্যাল ডিস্টারপশন, এই যে জিনিসগুলো ঘটছে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি নেচারের জন্য খারাপ বা ভালো এমনটা নয়, বরঞ্চ আমরা ভাবছি এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটা আমাদের জন্য ক্ষতিকারক, সেই জন্য আমরা ভাবছি এই জিনিসটা খারাপ। কিন্তু প্রকৃতপক্ষে এটা যে ভালো না এটা যে খারাপ তার কোনো মানে নেই। তো আমরা যখনই ভেবে নিই নেচারের মধ্যে যা কিছু ডিস্টারপশন হচ্ছে, যা কিছু চেঞ্জেস হচ্ছে, বা তার এফেক্ট হিউম্যান বিইংয়ের উপরে বা হিউম্যান মাইন্ডের উপরে কীভাবে পড়ছে, হিউম্যান বডির উপরে, তার উপর নির্ভর করে আমরা ঠিক করি কোনটা গুড এবং কোনটা ব্যাড। তো হোয়াট ইজ গুড সেই জিনিসটাও পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করে, আমাদের পার্সপেক্টিভ বা আমাদের ওয়ার্ল্ড ভিউয়ের উপরে, সেটা নেচারের উপরে ডিপেন্ড করে না। এবং নেচারের মধ্যে কোনটা গুড বা কোনটা ভালো, নেচারের মধ্যে যে ক্যালামিটিসগুলো হচ্ছে, সেটা হচ্ছে ভূমিকম্প হোক বা সুনামি হোক বা কোনো ভলক্যানোস হোক বা যা কিছু, সেটা যে ভালো না খারাপ, তার যে ক্ষতিকারক, সেই সব কিছু ভাবছি কি আমরা হিউম্যান পয়েন্ট অফ ভিউ থেকে। নেচার তার নিজস্ব ছন্দে সব কিছু চালিয়ে যাচ্ছে। নেচার সবসময় একটা আনজাস্ট একটা ফর্ম। তো কোনটা ভালো এবং কোনটা খারাপ, এই যে মোরালিটি বা এথিক্স, সেটা সবসময় কোনো একটা ন্যাচারাল কনসার্ন নয়, সেটা নেচার সম্পর্কে কোনো ডায়ালগ বা কনভারসেশন নয়, বরঞ্চ কোনটা ভালো এবং কোনটা খারাপ এটা হচ্ছে কি পলিটিক্যাল বা সোশ্যাল কনসার্ন। এবং অনেক সময় পলিটিক্যাল ডিসিশন বা পলিটিক্যাল যে সিদ্ধান্ত, সেগুলো নেচারের উপরে অনেক অংশে এফেক্ট তৈরি করে, সেটা আমরা একটু পরে জানব। এবার এখানে একটা প্রবলেম আছে যে যা কিছু আমরা ভালো বলে ভেবে নিচ্ছি, যে নেচারের মধ্যে যে ক্যালামিটিসগুলো হচ্ছে বা যে প্রবলেমসগুলো হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হোক বা ফর এক্সাম্পল ইকোলজিক্যাল কোল্যাপস হোক, সেই জিনিসগুলো খারাপ। যা কিছুকে আমরা ভালো মনে করি বা সঠিক মনে করি, সেটা কি সত্যিই সঠিক? মানে ইজ গুড এনাফ? মানে গুড জিনিসটা সে কি নিজের মধ্যে নিজে একটা ভালো জিনিস? একটা উদাহরণ নেওয়া যায়, যা কিছু আমরা ভালো মনে করি, বেশিরভাগ সময় সেই ভালো জিনিসটার মধ্যে থেকে তার কনসিকুয়েন্সে কোনো একটা খারাপ জিনিস বা কোনো একটা হার্মফুল জিনিস সৃষ্টি হয়। যেমন ফর এক্সাম্পল বৌদ্ধিজম। না, বৌদ্ধিজম যখন ছিল, যখন গৌতম বুদ্ধ ছিল, তারপর যখন গৌতম বুদ্ধ মারা গেল, সেই ধর্ম প্রচার করলে এবং সব কিছু স্প্রেড করলে, তারপর যখন সে মারা গেল, তার কয়েক বছর পর ধীরে ধীরে যারা রাজারা ছিল সেই সময়কার যারা অথরিটিস ছিল, তারা তার কয়েক দশক চলে যাওয়ার পর তারা এরকম সিদ্ধান্ত নিল যে সাধারণত কাউকে মেরে ফেলা হবে না, কাউকে খুন করা হবে না, কারণ এটা হচ্ছে মানে এথিক্যাল মোরাল ভ্যালুসের এগেনস্টে, এক্সেপ্ট যখন সে কোনো একটা হার্মফুল কাজ করবে। এই যে এক্সেপ্ট, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন আছে যখন আমাদের মার্ডার করা বা খুন করাটা জাস্টিফাই হয়ে যাচ্ছে, এবং যারা সেই সময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি তাদেরকে মেরে ফেলা হয়েছে। ফর এক্সাম্পল খ্রিশ্চানিটির পুরো সেন্ট্রাল যে অ্যাক্সিয়ম, সেটা হচ্ছে লাভ। খ্রিশ্চানিটির যে 10টা কমান্ডমেন্টস আছে, তার মধ্যে লাভ ইউর নেইবার, লাভ ইউর এনিমি, লাভ ইউর সেলফ, সবসময় এরকম একটা ফান্ডামেন্টাল পয়েন্ট হচ্ছে কি লাভ। যেখানে খ্রিশ্চানিটির প্রধান বিষয় হচ্ছে লাভ, তার কয়েক বছর হয়ে যাওয়ার পর যখন ধীরে ধীরে হিস্ট্রিদের মধ্যে সময় যখন চলতে থাকছে, তখন ঠিক এর উল্টো ঘটনা ঘটতে থাকলো। ইন দ্য নেম অফ লাভ লটস অফ কিলিং, অন্যান্য মানুষকে মেরে ফেলা, আগুনে পুড়িয়ে ফেলা, তাদেরকে টর্চার করা, রেপ করা, মার্ডার করা। কেন? কারণ তারা খ্রিশ্চানিটিকে অ্যাকসেপ্ট করছে না। কারণ খ্রিশ্চানিটিতে বলা হচ্ছে কি লাভ ইউর সেলফ, লাভ ইউর নেইবার, তারা সেই 10টা কমান্ডমেন্ট, সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছে না, সেই জন্য তাদেরকে টর্চার করা হচ্ছে। তাহলে যে যা কিছু খারাপ, যা কিছু বাজে, যা কিছু হচ্ছে হার্মফুল, সেটা বেশিরভাগ সময় অরিজিনেট হয়, তার যে অরিজিনেশন, যা কিছু গুড বলে আমরা মনে করি, তার মধ্যে কোথাও না কোথাও অন্তর্নিহিত থাকে। যে কোনো একটা আইডিয়া, সেটা খ্রিশ্চানিটি হোক, বৌদ্ধিজম হোক বা অন্য যে কোনো আইডিয়া হোক না কেন, সেই আইডিয়াটাকে যদি আমরা একটা এক্সটেন্ট পর্যন্ত পুশ করতে থাকি, যদি অনেক মানুষের মধ্যে ছড়াতে শুরু করি, সেই আইডিয়াটা যত ভালোই হোক না কেন, যত খারাপই হোক না কেন, ফাইনালি গিয়ে সেটা এন্ড আপ হবে একটা পজিশনে। সেটা কি? সেটা হচ্ছে কিলিং আদার পিপল। সেটা গীতা হোক, কোরআন হোক, বাইবেল হোক, বা সায়েন্স হোক, বা হিস্ট্রি হোক, বা সেটা কমিউনিজম হোক, বা যে কোনো লিবারেলিজম হোক না কেন, যে কোনো একটা আইডিয়া, সেটাকে যখনই আমরা পুশ করতে থাকি, অনেক মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করি, অনেক বেশি সেটাকে ঠেলতে থাকি আমরা সমাজের মধ্যে, তখন সেই আইডিয়াটা শেষমেশ কোথায় গিয়ে পৌঁছাবে? অন্য মানুষদেরকে খুন করা, মার্ডার করা, টর্চার করা ইত্যাদি। তাহলে গুড বলতে যা কিছু আমরা ভাবি, এটা সবসময় গুড হবে তার কোনো মানে নেই। তো নেচারের মধ্যে আমরা যা কিছু গুড বলে মনে করছি, এবং আমাদের ফেথ যেটা নেচারে রাখলে বেশি গুড, নাকি হচ্ছে মানুষের উপরে বিশ্বাস রাখলে বেশি গুড হবে বলে মনে করছি, সেটা যে সবসময় সঠিক হবে তার কোনো মানে নেই। এই জন্য আমাদের সবসময় অনেক বেশি কেয়ারফুল থাকা উচিত যে কোন জিনিসটাকে আমরা গুড বলে মনে করছি। আমাদের পয়েন্ট নাম্বার 5 হচ্ছে কি, নেচার ডিপেন্ডস অন হিউম্যান কনসেপ্ট। অর্থাৎ প্রকৃতির মধ্যে কি ঘটনা ঘটবে বা কোনটা ঠিক বা কোনটা ভুল, তার সব কিছু নির্ভর করে যা কিছু প্রকৃতিস্থ নয় তার উপরে অনেক অংশে। ফর এক্সাম্পল, কোনো একটা দেশ যদি সে পলিটিক্যাল কোনো একটা ডিসিশন নেয়, তার উপরে নেচারের উপরে তার একটা প্রভাব পড়ে। ফর এক্সাম্পল, কোনো একটা বিরাট বড় ফরেস্ট আছে, অ্যামাজন ধরে নেওয়া যাক, তার একটা অংশ কেটে সেখানে নতুন বিল্ডিং বানিয়ে সেখানে একটা কলোনাইজ করা হচ্ছে, বা সেখানে কোনো নতুন শহর তৈরি করা হচ্ছে না। এই সিদ্ধান্তটা পুরোপুরি একটা পলিটিক্যাল সিদ্ধান্ত, একটা সোশ্যাল সিদ্ধান্ত বা একটা ইকোনমিক সিদ্ধান্ত।
না এই যে সিদ্ধান্তটা সেটা কি একটা সাইকোলজিক্যাল, একটা সমাজের মধ্যে অনেকগুলো মানুষ যে কতগুলো ডকুমেন্টসে সাইন করছে, তারা একটা মিটিং করছে, তারা কিছু ডিসকাস করছে এবং তার প্রভাব পড়ছে কোথায়, নেচারের উপরে, যে নেচার অ্যাকচুয়ালি জানেই না সেগুলো সম্পর্কে। ফর এক্সাম্পল যত অ্যানিমালস আছে, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, ভাল্লুক বা আরও ইত্যাদি, সেই সমস্ত অ্যানিমালস তাদের লাইফ বেশিরভাগটাই ডিপেন্ড করছে পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক ডিসিশনসের উপরে, কিন্তু তাদের কোনো ধারণাই নেই যে পলিটিক্যাল, সোশ্যাল বা ইকোনমিক ডিসিশন কী হয়, তারা জানেই না। অর্থাৎ তারা যে জিনিসটা জানে না বা যে জিনিসটা বোঝে না, যেটা শুধুমাত্র মানুষের মাইন্ডের মধ্যে এক্সিস্ট করে, সেই জিনিসটার উপরেই যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, যে সাইকোলজিক্যাল কনসেপ্ট, ন্যাশনালিজম হোক, ইকোনমিক্স হোক, পলিটিক্স হোক বা ক্যাশ ফ্লো হোক, সেই সমস্ত কনসেপচুয়াল যে ডিসিশনস, তার উপরে নির্ভর করছে প্রকৃতির উপরে তার কী এফেক্ট পড়বে, এবং সেই ডিসিশনসগুলোর মধ্যে যে প্রকৃতি ইনক্লুড হয়ে থাকছে, অর্থাৎ প্রকৃতি আর হিউম্যান মাইন্ডের বাইরে এক্সিস্ট করে না। যে প্রকৃতি থেকে হিউম্যান বিং উঠে এসছে, এখন সেই হিউম্যান বিং এমন একটা লেয়ার ক্রিয়েট করেছে, সাইকোলজিক্যাল একটা স্টেট ক্রিয়েট করেছে। একটা হচ্ছে অবজেক্টিভ রিয়েলিটি, যেখানে হচ্ছে মানে যা কিছু আমরা চোখে দেখতে পাই, পাহাড়, পর্বত, নদী, তারপর বাঘ, সিংহ, ভাল্লুক, যত বিল্ডিং, সব কিছু, তার উপরে হচ্ছে এটা সাইকোলজিক্যাল রিয়েলিটি, অর্থাৎ যেখানে ন্যাশনালিজম, ইকোনমিক্স, পলিটিক্স, হিস্ট্রি, কালচার, রিলিজিয়াস, এই সমস্ত স্টোরিজগুলো এক্সিস্ট করে, যেগুলো মেন্টাল, যেগুলো কনসেপচুয়াল। আর এখন এই দুটো লেয়ার ছাড়াও আর একটা থার্ড লেয়ার তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি কি ডিজিটাল রিয়েলিটি, অর্থাৎ ইন্টারনেট, ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াট এভার, অ্যামাজন, ইউটিউব, এই সব কিছু। নাও এই তিনটে রিয়েলিটির মধ্যে আমাদের অ্যাটেনশন ডিফারেন্ট হতে থাকে। নাও এই তিনটে রিয়েলিটির মধ্যে এখন বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজিটাল রিয়েলিটি এবং হচ্ছে কি সাইকোলজিক্যাল রিয়েলিটি। সেই দুটো জায়গাতে কী ডিসিশন নেওয়া হচ্ছে তার উপর নির্ভর করছে যে অ্যাকচুয়াল অবজেক্টিভ রিয়েলিটিতে ঠিক কী ঘটনা ঘটবে বা তার প্রভাবে ঠিক কী অবস্থা বা কী সিচুয়েশন তৈরি হবে। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে কি ডিপ ইকোলজি। নাও ডিপ ইকোলজি মানে কি? এটা একটা নতুন সাবজেক্ট। ডিপ ইকোলজি মানে হচ্ছে যা কিছু মানে নেচারের মধ্যে এক্সিস্ট করে, অর্থাৎ শুধুমাত্র অ্যানিমেলস নয় বা সেন্টিয়েন্ট বিং নয়, যাদের হচ্ছে মানে সুখ, দুঃখ বা যে প্রাণ, তার একটা সাড়া দেওয়ার ক্ষমতা থাকে, শুধুমাত্র তাই নয়, বরঞ্চ যা কিছু মেটেরিয়াল, অর্থাৎ বাঘ, সিংহ, ভাল্লুক, গাছপালা বা হচ্ছে তিমি মাছ বা হোয়েল বা এই সমস্ত কিছু ছাড়াও এর সাথে সাথে রিভার্স, মাউন্টেন বা এই যে মাটি, এই সব কিছুর একটা কিছু হিউম্যান রাইটস ইম্পোজ করা হচ্ছে। অর্থাৎ ডিপ ইকোলজিতে এরকম বলা হয়ে থাকে যে এটা টোটাল বায়োস্ফিয়ারের পার্ট হচ্ছে হিউম্যান বিং। অর্থাৎ আমরা সবাই বায়োস্ফিয়ারের ঊর্ধ্বে নয়, বরঞ্চ আমরা সবাই হচ্ছে কি বায়োস্ফিয়ারের একটা সেন্টার পয়েন্ট বা একটা পার্ট, যার মধ্যে রিভার, মাউন্টেন, যা কিছুর মধ্যে প্রাণ নেই, সেই সমস্ত যে ইনঅর্গ্যানিক মেটেরিয়াল যে সাবস্টেন্স, তারও কিছু হিউম্যান রাইটস আছে। অর্থাৎ আমরা যেমন ভাবি যে রয়্যাল বেঙ্গল টাইগার, তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে, তারা যেন সেই স্পিসিসটা যেন বিলুপ্ত না হয়ে যায়, তার দায়িত্ব কাদের? হিউম্যান বিংয়ের উপরে। যেহেতু আমরা আর্থের সমস্ত রিসোর্সগুলোকে কনজিউম করছি এবং আমরা আর্থের উপরে বেঁচে আছি, ঠিক সেই জন্য আর্থের টেক কেয়ার নেওয়ার রেসপন্সিবিলিটিও আমাদের উপরে। এবং এই যুক্তি দিয়ে আমরা কি করছি, অন্যান্য স্পিসিস, অন্যান্য প্রাণী, তাদেরকে রক্ষা করার চেষ্টা করছি, তাদেরকে যাতে তারা সার্ভাইভ করতে পারে তার জন্য আমরা সুবিধা মতো ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছি, পলিটিক্যাল, সোশ্যাল ডিসিশন নেওয়ার চেষ্টা করছি। কিন্তু ডিপ ইকোলজি বলছে শুধু তাই নয়, সেই সমস্ত প্রাণীগুলো নয়, বরঞ্চ মানে ইনঅর্গ্যানিক যে মেটেরিয়াল বিষয়, তার উপরেও আমরা কতগুলো হিউম্যান রাইটস ইম্পোজ করব, রিভার্স বা মাউন্টেন বা হচ্ছে ল্যান্ড, এগুলোর উপরে। এবং এর ফলে এর মধ্যে একটা আন্ডারলাইন একটা সিক্রেট একটা ইন্টেনশন লুকিয়ে আছে। সেটা কি? হিউম্যান ইন্টেনশন টু টেক কন্ট্রোল ওভার এভরিথিং। অর্থাৎ যখন আমরা ভাবছি যে আমরা এই সব কিছুর জন্য রেসপন্সিবল, অর্থাৎ আমাদেরকে এই সব কিছুর রেসপন্সিবিলিটি নিতে হবে, এটা হতে পারে যে অ্যাকচুয়ালি আমরা সব কিছুর রেসপন্সিবিলিটি নিতে গিয়ে আরও সব কিছুকে মেসড আপ করে ফেলবো। অর্থাৎ এই যে ইন্টেনশন, যার মাধ্যমে আমরা এটা ভাবছি যে আমরা সব কিছু রেসপন্সিবিলিটি নেব, এই ইন্টেনশনের পিছনে লুকিয়ে থাকতে পারে যে অ্যাকচুয়ালি এই ইন্টেনশনের মধ্যে দিয়ে আমরা সব কিছুর উপরে কন্ট্রোল, আমাদের আধিপত্য বিস্তার করব এবং আমরা অনেক বেশি পাওয়ারকে এক্সারসাইজ করবো, অনেক বেশি পাওয়ারকে কনজিউম করব। এখন যে সোশিও পলিটিক্যাল, ইকোনমিক যে ইস্যুসগুলো আছে, তার মধ্যে যতটা পাওয়ার আছে নেচারের উপরে এফেক্ট ক্রিয়েট করার, তার থেকে আরও অনেক বেশি পাওয়ার আমাদের কাছে চলে আসবে। এবং যেটা হতে পারে একটা কজ বা যার কনসিকুয়েন্সে ইন ফিউচার হতে পারে নেচারের উপরে আরও অনেক বেশি ডিসরাপশন তৈরি হবে এবং যে ডিসরাপশনটা একটা মানে বাউন্স ব্যাক করে আমাদেরকেই অনেক বেশি ক্ষতি করবে এবং আমাদের জন্য অনেক বেশি হার্মফুল হবে। তো যা কিছু আমরা গুড বলে মনে করছি এখানে, যদি আমরা নেচারের উপর টেক কন্ট্রোল নিই, সব কিছুর উপর একটা হিউম্যান রাইটস ইম্পোজ করি, সবার যেমন অ্যানিম্যাল রাইটস, হিউম্যান রাইটস বা হচ্ছে ন্যাচারাল রাইটস, এমন আলাদা আলাদা বিভিন্ন রকমের লিগাল বা হচ্ছে সমস্ত লস এবং রুলসকে ডিজাইন করি, তার ফলে হতে পারে আমরা এটা ভালোর জন্য করছি, সেটা কনসেপ্ট অফ দ্য গুড, কিন্তু তার কনসিকুয়েন্সে হতে পারে অ্যাকচুয়ালি আমাদেরই সব থেকে বেশি ড্যামেজ বা সব থেকে বেশি ক্ষতি হবে। এবং আরও একটা লাস্ট আমাদের পয়েন্ট নাম্বার 7, সেটা হচ্ছে কি দ্য হিউম্যান এফেক্ট। অর্থাৎ আমরা যখন মনে করি যে
নেচার এর মধ্যে অনেক রকমের প্রবলেম তৈরি হচ্ছে, যার ফলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। ফর এক্সাম্পল ইকোলজিক্যাল কোল্যাপস বা গ্লোবাল ওয়ার্মিং, ওকে, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে প্রবলেমসগুলো হচ্ছে সেটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে হিউম্যান বিং, অর্থাৎ আমরা অনেক বেশি বায়ু দূষণ করছি বা অনেক বেশি মানে খনিজ পদার্থ কনজিউম করছি, যার ফলে আমরা এমনভাবে সমাজকে বা সোসাইটিকে বা সভ্যতাকে ডিজাইন করেছি যার এফেক্টে নেচারের মধ্যে এই সমস্ত প্রবলেমসগুলো তৈরি হচ্ছে, এই সমস্ত ক্যাওটিক সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে। নাও এটা যতটা খারাপ, একই সঙ্গে এই জিনিসটার একটা গুড সাইনও এক্সিস্ট করে। যদি আমরা সত্যি সত্যি আমরা এর কজ হই, যদি আমরা সত্যি এরকম একটা এফেক্ট নেচারের উপরে ক্রিয়েট করতে পারি, তার মানে হচ্ছে কি আমরা যেহেতু নেগেটিভ এফেক্ট ক্রিয়েট করেছি, তার মানে আমরা চাইলে একটা পজিটিভ এফেক্টও ক্রিয়েট করতে পারবো। যেহেতু আমরা নেচারের উপর একটা ইমপ্রিন্ট তৈরি করতে পারছি, অর্থাৎ আমাদের কাছে একটা পাওয়ার বা একটা পোটেনশিয়াল বা আমাদের কাছে একটা রিসোর্সেস এক্সিস্ট করে যেটা আমাদের মধ্যেকার, সেটার সাহায্যে সেটাকে আমরা এক্সারসাইজ করে নেচারের উপরে একটা ভালো জিনিস আমরা তৈরি করতে পারি, যেখানে গ্লোবাল ওয়ার্মিং বা ইকোলজিক্যাল কোল্যাপসগুলোকে আমরা কন্ট্রোলে রাখতে পারি, সেটাকে রেগুলেট করতে পারি। তো গ্লোবাল ওয়ার্মিং বা ইকোলজিক্যাল কোল্যাপস এই জিনিসগুলো শুধুমাত্র একটা খারাপ সিগন্যাল দিচ্ছে আমাদের সম্পর্কে এমনটা নয়, বরঞ্চ একটা ভালো সিগন্যালও দিচ্ছে যদি আমরা সেটাকে সঠিকভাবে ইউজ করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা নেচারের উপরে বেশি আমাদের বিশ্বাস রাখা উচিত নাকি মানুষের উপরে বা হিউম্যান ইনভেনশনের উপরে বেশি বিশ্বাস রাখা উচিত, যে মানুষ যে সিদ্ধান্ত নেবে তার উপরে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে, যাতে আমি বুঝতে পারি যে কেউ তো আছে যে আমাদের চ্যানেলের পুরো ভিডিওসগুলো দেখে। এই ভিডিওসগুলো বানাতে অনেক অনেক বেশি রিসার্চ করতে হয়, অনেক রিসোর্সকে স্টাডি করতে হয়। তো যার ফলে তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলকে কমেন্ট সেকশনে লিখে জানাও তোমাদের কেমন লাগছে, তাহলে আমরা অনেক বেশি খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। আজকে এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, টাটা।